বিষ্ণুপুর নামে এক গ্রামে দাশু তার বউ মিনতি আর মেয়ে কবিতাকে নিয়ে থাকতো। গ্রামে তার একটা ছোট্ট মুদির দোকান ছিল। দাশু ওই মুদি ব্যবসা করেই তার ছোট্ট সংসারটা চালাতো। দাশুর খুব কষ্ট। তার একটা ছোট্ট মেয়ে, সেও আবার খুব অসুস্থ। ডাক্তার বলেছে তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। তাই দাশু তার ব্যবসা থেকে একটু একটু করে টাকা জমাতো। এবছরের শেষের দিকে মেয়ের চিকিৎসাটা করিয়ে নেব ভাবছি। অনেক দিন হয়ে গেল তো, তাই রোগ পুষিয়ে রাখাটা ঠিক নয়। অনেকদিন হলো মেয়েটাকে খেলতে ছুটতে দেখিনি। ওকে ওরকম শুয়ে থাকতে দেখে খুব কষ্ট হয় আমার। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমিও তাই ভাবছিলাম। আমিও খুব চেষ্টা করছি গো ওকে সুস্থ করে তোলার। ওই একই গ্রামে থাকতো দাশুর ভাই কানু। সে ছিল খুব ধূর্ত। এমনিতেও সে কিছু করতো না। তার নজর ছিল তার দাদার ওই দোকান আর বাড়িটার উপর। অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে সংসার চালাতো। তার বউ সবিতা স্বামীর এরকম কাজ একেবারেই পছন্দ করতেন না। শোনো, তুমি আমাকে জ্ঞান দিও না। আমি কি কাজ করব কি না করব তা তোমার কাছ থেকে শিখবো না। কিন্তু বাড়িতে যে কিছুই নেই, তুমি না টাকা নিয়ে এলে, আমি কি করে রান্না বসাবো? কানু তার বউয়ের কথায় কোনো গুরুত্ব না দিয়ে কানু দোকানে এসে গল্প গুজব, চা খাওয়া, আড্ডা দেওয়া এইসব চালিয়ে যেতে থাকে। গ্রামের মধ্যে একটাই মুদি দোকান থাকার দাশুর একটু সেলটা ভালোই হতো। আড্ডা দিতে দিতে লক্ষ্য করে তার দাদার দোকানের উপর। দাদার দোকানের বেচা কেনা তো বেশ ভালোই হচ্ছে দেখছি। দেখি দাদাকে বোকা বানানো যায় নাকি। এই বলে সে দোকানে আসে। ও দাদা, বলি বাড়ি টাড়ি কি ফিরবে না? বেলা যে অনেক হলো, আমি বাড়ি যাচ্ছি। তুমি যাবে তো? এসো। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি। দু ভাই একসঙ্গে বাড়ি যাব। দু ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছিল। দাশু ভাইকে বোঝাতে লাগলো, কানু এভাবে সময় নষ্ট করিস না, তুই এবার কিছু একটা কর। সেই সুযোগে কানু টাকা চাওয়ার নাটকটা করেই ফেলল। কি করে করব দাদা? হাতে যদি কিছু পয়সা কড়ি থাকতো তাহলে তোমার মতো একটা ব্যবসা করতাম। কেউ তো আর আমাকে এমনি এমনি টাকা ধার দেবে না। কেউ যদি টাকা দিত তাহলে করতাম। ভাইয়ের এমন ইচ্ছার কথা শুনে দাশু আবেগের বসে বলেই ফেলল, কানু শোন, তোর যখন ব্যবসা করতে ইচ্ছে হচ্ছে তাহলে আজ সন্ধ্যার সময় এসে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাস। বিকেলে কানু এসে দাশুর কাছ থেকে টাকা নিয়ে যায়। যাক, দাদাকে বোকা বানিয়ে টাকাটা নিয়ে নিলাম। এই মাসটা ভালোভাবেই চলে যাবে দেখছি। এবার যেভাবে হোক দাদার দোকানে ঢুকতে হবে। বাড়ি ফিরে কানু তার বইয়ের হাতে পুরো টাকাটাই দিয়ে দেয়। এই নাও সংসার খরচের টাকা, এই মাসটা ভালোভাবে চালাবে। দাদাকে বোকা বানিয়ে টাকাগুলো নিয়ে এলাম। কি, তুমি দাদাকে ঠকিয়ে টাকা নিয়ে এসেছো? তোমার লজ্জা করলো না? দাদা কত কষ্ট করে কবিতার চিকিৎসার জন্য টাকাগুলো জমিয়েছিল। এ, তুমি চুপ করো তো। বেশি কথা বললে বাড়ি থেকে বের করে দেবো। যা করতে বলছি তাই করো। টাকাগুলো রাখো। আর কালকে সকালে একবার দাদার কাছে যাবে আর দাদাকে বলবে দাদা যেন আমাকে তার দোকানের কাজে নেয়। না না, আমি এসব কথা বলতে পারবো না। তুমি সব সময় মিথ্যে কথা বলো। দোকানে যাবে, দোকান থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে বাড়িতে আসবে, সেই সব আমাকে দেবে রান্না বান্না করার জন্য। এই, বেশি কথা বললে না বাড়ি থেকে বের করে দেবো। তখন বুঝবে কত ধানে কত চাল। যা বলছি তাই অক্ষরে অক্ষরে পালন করো, না হলে না দুদিনের জন্য খাওয়া বন্ধ করে দেবো। কানু রাতে খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। 1 মাস পর সবিতা কানুর কথা মতো দাশুর কাছে আসি। দাদা, কেন আপনি আপনার ভাইকে টাকাগুলো দিলেন? জানেনই তো ও বড়ই অলস, কোনো কাজ করে না, এর তার থেকে টাকা নিয়ে সংসার চালায়। আপনি বরং আপনার দোকানে একটা কাজ দিন ওকে। ওকে যে আমি গত মাসে টাকাগুলো দিয়েছিলাম ওগুলো নিয়ে কি কর। সমস্ত টাকা 1 মাসের মধ্যে খরচ করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দিন দাদা, আমি খুব লজ্জিত। জানো বৌমা, ও টাকাগুলো কবিতার চিকিৎসার জন্য রাখা ছিল। কানুর ব্যবসা করতে বড় ইচ্ছে করছিল, টাকা পাচ্ছিল না, তাই বড় আশা নিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম কবিতার চিকিৎসার সময় কানু টাকাগুলো দিয়ে দেবে। তাই ঠিক আছে, তুমি যাও, কানুকে বলো কাল সকালে ও আমার দোকানে এসে যেন বসে। পরের দিন সকালে কানু দোকানে এসে বসে। দাশু সবকিছু বুঝিয়ে দেয়।
জিনিসপত্রের দাম, কোন জিনিসের দাম কেমন, সব কিছু। শোন কানু, দোকানে কিছু জিনিসপত্রের জন্য আমাকে শহরে যেতে হবে। আজকের দিনের জন্য দোকানের সমস্ত দায়িত্ব তোর। কিরে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি একদম চিন্তা করো না। দোকানের সমস্ত দায়িত্ব আমার, আমি একটাও খদ্দের ফিরিয়ে যেতে দেবো না। তারপর দাশু যখন শহরে চলে যায় জিনিসপত্রের জন্য, তখন কানু দোকানের কিছু কিছু জিনিস চুরি করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে রেখে আবার দোকানে চলে আসে। দাশুর অনুপস্থিতিতে কানু এরকম চুরি প্রায় করতে থাকে। আর দাশুর উপস্থিতিতে সে খুব মন দিয়ে কাজকর্ম করতে থাকে। আর দাশু তার কোনো চুরি ধরতেই পারে না। দেখতে 1 মাস কেটে যায়। আমি বুঝতে পারছি না, কানু যতদিন থেকে দোকানে বসেছে ততদিন থেকে কেনাবেচা তো ঠিকই হচ্ছে, তার থেকে জিনিসপত্র বেশি ফুরিয়ে যাচ্ছে। কানু কি ওজনে কিছু ভুল করছে? কিন্তু আমি যখন থাকি তখন তো ওজন ঠিকই করে। এ কারণে এ মাসে কিছু সঞ্চয় করতেই পারছি না। তুমি কানুকে জিজ্ঞাসা করনি এরকম কেন হচ্ছে? এই কারণেই তোমাকে আমি আগে থেকেই বলেছিলাম যে তোমার ভাইকে অত সুবিধার মনে হয় না, তাই তুমি দেখে শুনে রাখবে। আমার কথা গুরুত্ব না দিয়ে কাজে নিয়ে নিলে। ও কেমন তুমি জানো না? ঠিক আছে, তুমি আর রাগ করো না, আমি দেখে শুনে রাখবো। একদিন রাতে দাশু খুব তাড়াহুড়োতে ছিল। ওর মেয়ের শরীর খুব অসুস্থ হয়ে যায়। কানু, আজকে দোকানটা তুই বন্ধ করে চাবিটা বাড়িতে দিয়ে আসবি, আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি তো। তুমি যাও, আমি চাবিটা লাগিয়ে তোমাকে দিয়ে আসবো। আর কবিতা কেমন থাকে দেখে আসবো। দাশু খুব ভরসা করে কানুর উপরে সমস্ত দায়িত্ব দিয়ে বাড়ি চলে আসি। কানু মনে মনে খুব খুশি হয়। সে বলতে থাকে, হা হা, বোকা কথা করা। যাও যাও, তুমি বাড়ির দিকটা দেখো, আর আমি দোকানটা পরিষ্কার করি। এই বলে সে একটা সাবানের উপর চাবির ছাপটা নিয়ে নেয়। সেই ছাপ দিয়ে নতুন চাবি বানায়। একদিন রাতে সে দোকানে আসে। চুপিসারে তার বানানো চাবি দিয়ে তালাটা খোলে। আর দোকানের বেশ কিছু জিনিস চুরি করতে থাকে। বেশ কিছু জিনিস নেওয়ার পরে দোকানে তালা বন্ধ করে মালপত্রগুলো মাথায় নিয়ে একটা জঙ্গলের দিকে চলে যায়। ঘটনার চক্রে দাশু সেখানে চলে আসে। দাশু অনেকদিন ধরে রাতে তার দোকানের উপর নজর রাখছিল। দাশু কিছু বলার আগেই কানু সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দাশু কানুর কাছে আসে। সে রাগত শুনে কানুকে বলতে থাকে যে তার চুরি করার জিনিসগুলো যেন ফেরত দিয়ে দেয়। এটা শুনে কানু তর্ক করতে থাকে। সে মানতে চায় না যে সে চুরি করেছে। শোন কানু, আমি তো নিজের চোখেই দেখেছি কাল রাতে আমার দোকানের জিনিসপত্র তোকে মাথায় করে নিয়ে আসতে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন তোমার দোকানের জিনিস নিয়ে আসতে যাব? চাবি কি আমার কাছে থাকে? চাবি তো তোমার কাছে থাকে। তাহলে কেন আমাকে মিথ্যে দোষ দিচ্ছ? তুই মানবি না দেখছি, তাহলে আমাকে গ্রামের মূল মশাইয়ের কাছে যেতে হবে, তারাই সব ঠিক করবে। তাদের তর্ক শুনে সবিতা আসে সেখানে। দাদা, শান্ত হন আপনি। আমার স্বামী যদি সত্যি অন্যায় করে থাকে তাহলে সে সত্যি শাস্তি পাবে। বেশি তর্ক না করে মোড়ল মশাইয়ের কাছে যাও। মোড়ল মশাই এসে দেখে যাক কোথায় তোমার জিনিস আমি লুকিয়ে রেখেছি। যদি কিছু না পাওয়া যায় তাহলে আমাকে দোষারোপের ক্ষতিপূরণ দিতে হবে। দাশু তাড়াতাড়ি করে মুরুল মশাই আর গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসে। তা সকাল দেখেছে রাতের বেলা কানু নাকি তার দোকানের জিনিসপত্র চুরি করে নিয়ে এসেছে। তাছাড়া কানুর কাছে কিন্তু চাবি থাকে না, কি করে চুরি করলো জানি না। যদি জিনিসপত্র থাকে তাহলে তো এখানেই থাকবে। তো খুঁজে দেখা যাক দাশুর দোকানের মালপত্র এখানে আছে কিনা। থাকলে কানুকে কিন্তু শাস্তি পেতেই হবে। এই বলে গ্রামের দুজন লোক কানুর বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও কোনো জিনিস পেল না। কানু খুব চালাক ছিল। সে চুরি করার জিনিসপত্র নিজের বাড়িতে না রেখে বাড়ির পাশে একটা জঙ্গলে সেই সব জিনিসপত্র লুকিয়ে রাখে, যাতে সে না ধরা পড়তে পারে। কানু বলে, আমার বাড়ি থেকে যেহেতু কোনো জিনিসপত্র পাওয়া যায়নি, তার মানে আমি চুরি করিনি। তার মানে দাদা আমাকে এমনি এমনি চোর বলে অপমান করেছে, এর জন্য আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। মিথ্যে দোষারোপের জন্য দাশুকে অনেকগুলো টাকা ক্ষতিপূরণ দিতে হয়। দাশু বাড়ি ফিরে মিনতিকে সব কিছু খুলে বলে, জানো কাল আমি ওকে নিজের চোখে দেখেছি আমার দোকানের মালপত্র চুরি করে। আজ যখন ওকে বললাম যে মালপত্রগুলো দেখে আসতে, ও মারলই না, উপরন্তু আমাকে দোষী সারিয়ে আমার কাছ থেকে টাকাগুলো নিল। আমি কি করে এখন কবিতার চিকিৎসা করাবো বলে তো? আমি তো আগেই বলেছিলাম তোমার ভাই মোটেও সুবিধার নয়।
তখন কি আমার কোনো কথা শুনেছিলে? এখন দেখো, দোকানের মালও নিল, তার উপরে কতগুলো টাকা নিলে। এবার কি করে চিকিৎসা করবে কবিতা? মেয়েটার মুখের দিকেও তাকাতে পারছি না। তুমি দেখো, ভগবান আছে, ভগবান ঠিক একটা উপায় আমাদের বার করিয়ে দেবে। ঠাকুর দেখছেন, কানু তার শাস্তি নিশ্চয়ই পাবে। তুমি চিন্তা করো না, আমি আমার মেয়েকে সুস্থ করবই। এই বলে দাশু কাঁদতে থাকবে। তুমি ওরকম করে কেঁদো না গো, ভগবান একদিন সব ঠিক করে দেবে। আর ওই কানু, ও শাস্তি পাবেই। পাপ কোনোদিন পাপকে ছাড়ে না। বেশ কয়েক মাস পরেই একদিন দাশু দেখে কানু তার দোকানের সামনে সে একটা মুদির দোকান দিয়েছে। দাশু কিছু বলল না, কারণ গ্রামের মধ্যে অন্য কেউ দোকান দিতেই পারে। কিন্তু কানু বিরক্ত হচ্ছিল এই কারণে যে এত সব কিছু করার পরেও তার দোকানে সেরকম কোনো খদ্দের হচ্ছিল না। কিন্তু দাশুর দোকানের বেচাকেনা ঠিকঠাকই চলছিল। সে মনে মনে ফোন দিয়ে আটতে থাকে, এমন কিছু করতে হবে যাতে দাশুর দোকানের বেচাকেনা বন্ধ হয়ে যায় আর তার দোকানে সমস্ত খদ্দের আসে। একদিন রাতে কানু তার দোকানের সমস্ত জিনিস সরিয়ে নিজেই নিজের দোকানে আগুন লাগিয়ে দেয় আর জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, হায় হায়, আমার দাদাই আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। হায় হায় দাদা, তুমি আমার কেন এরকম সর্বনাশটা করলে? তুমি আমার সমস্ত দোকানের জিনিসপত্র সব পুড়িয়ে দিলে। কি অন্যায় করেছি আমি? কানুর কথা শুনে সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে চড়াও হয় দাশুর ওপর। ছি ছি দাসু, এ কেমন কাজ করলে তুমি? তুমি নিজের লাভের জন্য নিজের ভাইয়ের দোকানটা পুড়িয়ে দিলে। ছি ছি দাসু, এইটা তোমার কাছে আশা করা যায় না। আজ থেকে আমরা কোনো জিনিস তোমার দোকান থেকে কিনবো না। কানুর দোকানের সমস্ত মালপত্র তুমি পুড়িয়েছো, তাই তোমার দোকানের সমস্ত মালপত্র কানুকে দিতে হবে। এই কথা শুনে কানু খুব খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে যে তার প্ল্যানটা কাজে দিয়েছে। ছি দাদা, তোমার লজ্জা করলো না ছোট ভাইয়ের দোকানটা পুড়িয়ে দিতে? কত কষ্ট করে টাকা জমিয়ে আমি এই ছোট্ট দোকানটা খুলেছিলাম, তাও তোমার সহ্য হলো না। কিছু মাস আগে তুমি আমাকে চোরের বদনাম দিয়েছিলে, আজ আবার দোকানটাও পুড়িয়ে দিলে। কি বলছিস তুই? আমি এরকম কাজ করতেই পারি না। আমি তোর দোকানে আগুন লাগিয়ে কি সুখ পাব? তুই বিশ্বাস কর, আমি এ কাজ করিনি। আমার কাছে এক পয়সা নেই যে আমি পরবর্তীকালে আবার দোকানটা দাঁড় করাবো। কিছুদিন আগেই তোকে টাকা দিয়েছি অনেক। আমার দোকানের মালপত্রগুলো নিয়ে নিস না। আমি কিছু বলবো না, গ্রামের মোড়ল মশাইরা যা সিদ্ধান্ত নেবেন তাই আমি করব। আপনারা এরকম সিদ্ধান্ত নেবেন না। এরকম সিদ্ধান্ত নিলে আমি আমার মেয়ের আর চিকিৎসা করতে পারবো না। মেয়েটা আমার মারা যাবে। এই বলে দাশু তাদের কাছে কাঁদতে শুরু করে, কিন্তু কেউ তার কান্নার কোনো মূল্যও দিল না। তারপর তার চোখের সামনে কানু তার দোকানের সমস্ত জিনিসপত্র এক এক করে নিয়ে চলে যেতে থাকে। বাড়ি ফিরে দাশু খুব অসুস্থ হয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে আর ঘুমের মধ্যে কিছু যেন বিড়বিড় করে বলতে থাকে। তার বউ মনে মনে ঠাকুরকে ডাকতে থাকে, হে ভগবান, তুমি এরকম কেন করেছো? কি ভুল করেছি আমরা? অভাবের সংসারে এই ছোট্ট মেয়েটার চিকিৎসা কিভাবে করবো? ঠিক করে দাও, তুমি সব কিছু ঠিক করে দাও। এই বলে সেও কান্নাকাটি শুরু করলো। এভাবে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায়। মূলতি চুপচাপ রান্না করে বসে থাকি, ঘরে চাল ডাল কিছুই নেই। অসুস্থ মেয়েকে যে কি করে খেতে দিয়ে ভেবে পাচ্ছিল না। সেই সময় কবিতা এসে বলে, মা মা, তুমি রান্না করছো না কেন? আমার খুব খিদে পেয়েছে আর মাথাও ঘুরছে। তোর খুব খিদে পেয়েছে না? কিন্তু বাড়িতে যে কিছুই নেই, কি যে তোকে খেতে দেই? সোনা, তুই একটু জল খেয়ে বাইরে খেল, আমি তোর জন্য কিছু একটা ব্যবস্থা করছি। মা, তুমি আমাকে এখনই কিছু একটা খেতে দাও, আমার শরীরটা খুব খারাপ করছে। ঠিক আছে, তুই ঘরে গিয়ে একটু বস, আমি এক্ষুনি আসছি। অনেক দিন হলো কবিতাকে ঠিকঠাক করে খেতে দিতে পারছে না, তাই সে আগের থেকে অনেকটা দুর্বল হয়ে যেতে থাকে। হঠাৎ করে কবিতা কথা বলতে বলতে অজ্ঞান হয়ে বাড়িতে পড়ে যায়। অসুস্থ শরীরে অনেকক্ষণ না খাওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ে। নিয়তি তৎক্ষণাৎ ছুটে আসে তার কাছে, এসে দেখে সে অজ্ঞান হয়ে গেছে। মা, তোর কি হলো রে মা? দাশু পাগলের মতো ছুটতে থাকে এর কাছ থেকে ওর কাছে কিছু টাকা সাহায্য পাওয়ার জন্য, যা দিয়ে কবিতার চিকিৎসা করাবে। কবিতার খুব শীঘ্রই চিকিৎসার প্রয়োজন। চিকিৎসা না করাতে পারলে সে হয়তো মারা যেতেও পারে। কিন্তু গ্রামের কেউ তাকে সাহায্য করতে আগ্রহী হলো না। কেউ তাকে সাহায্য না করায় দাশু কানুর কাছে যায়। কানু অল্প মাসের মধ্যেই খুব বড় লোক হয়ে যায়। কি দাদা, তুমি এখানে? কি মনে করি তোমাকে এরকম অসহায় লাগছে কেন? কানু, আমাকে সাহায্য কর।
কবিতার খুব শরীর খারাপ, আমার খুব টাকার প্রয়োজন। টাকা না হলে ওর আমি চিকিৎসা করাতে পারবো না, আর চিকিৎসা না করাতে পারলে মেয়েটা আমার মারা যাবে। তুই আমাকে সাহায্য কর ভাই। না না, আমি কোনো টাকা টাকা দিতে পারবো না। আমি যে তোকে কতবার কত টাকা দিয়ে সাহায্য করেছিস, আজ আমার বিপদের দিনে তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস? এর অভিশাপ তুই পাবি। ভগবান আমার কিচ্ছু করতে পারবে না। তুমি এত বছর সততার সঙ্গে ব্যবসা করে কিছুই করতে পারলে না, আর আমি কয়েক মাস একে ঠকিয়ে ওকে ঠকিয়ে মশলায় ভেজাল দিয়ে কত বড় লোক হয়ে গেছি। আর হ্যাঁ, তোমার দোকানের চুরি আমিই করেছিলাম, আর আমার দোকানে যে আগুনটা সেও আমি লাগিয়েছিলাম। আর তুমি দেখো, সৎ হয়ে কিছুই করতে পারলে না। তুমি যখন এসেই পড়েছো আমার কাছে সাহায্যের জন্য, তোমাকে আমি সাহায্য করব। তার আগে এই পেপারে সই করতে হবে, তাহলেই তুমি টাকা পাবে। তুমি যে আমার কাছ থেকে টাকা নিচ্ছ, এটা তার প্রমাণ। দাশু কিছু না দেখে শুনে তাড়াতাড়ি সই করে দেয় আর টাকা নিয়ে চলে যায়। দাশু টাকা দিয়ে কবিতার চিকিৎসা করায়। কবিতা মা, আজ আমরা তোমাকে নিয়ে বাড়ি যাব। তুমি আবার আগের মতন খেলতে ছুটতে পারবে। তারা সবাই বাড়ি ফিরলে কানু তাদের পথ আটকায়, সে বাড়িতে ঢুকতে দেয় না। দাঁড়াও দাদা, এ বাড়ি আজ থেকে আমার। তুমি আমার কাছ থেকে টাকা নেওয়ার সময় যে কাগজে সই করেছিলে, সেটা ছিল এই ঘরেরই পেপার। আজ থেকে তোমার এই ঘর আমার। কি বলছিস তুই? তুই তো বলেছিলি আমি যে টাকাগুলো নিচ্ছি এই কাগজের তারই প্রমাণ। তুই আমাদের সঙ্গে এরকম করতে পারিস না, তুই আমাকে এভাবে ঠকাতে পারিস না। আমি এখন অসুস্থ মেয়েকে নিয়ে কোথায় যাব? তুই আমাকে সব ফিরিয়ে দে, আর কয়েকটা দিন সময় দে, আমি তো সব টাকা ফিরিয়ে দেবো। না দাদা, সেটা তো আমি করতে পারবো না। আমার তো এই বাড়িটাই চাই। এই বাড়িটার জন্যই তো তোমাকে টাকা দিয়ে সইটা করিয়েছিলাম। তুমি যেখানে যাবে যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি এই বাড়িটা ফেরত দেবো না। আর গ্রামে জানালেও কেউ তোমার কথা শুনবে না, কারণ আমার কাছে সই করা কাগজটা আছে। দেখ কানু, আমি ভগবান বিশ্বাস করি, ভগবান একদিন না একদিন তোকে নিঃস্ব করে দিবে, এই বলে রাখলো। দাশু তার পরিবার নিয়ে অনেকটা হাঁটতে হাঁটতে একটা পার্কে এসে বসে। তোমার জন্য আমাদের এই অবস্থা। দেখো, মেয়েটা অসুস্থ, তাও আমরা বাড়িতে ঢুকতে পারছি না। তোমার একটু বোকামির জন্য আমরা পুরো নিঃস্ব হয়ে গেলাম। আমাকে ক্ষমা করে দাও। তুমি পানু যে এভাবে আমাদের ঠুকে বাড়িটা নিজের নামে করে নেবে, আমি কখনো ভাবতে পারিনি। তুমি দেখো, ভগবান ঠিক একটা উপায় আমাদের বার করে দেবে। তারা অসহায়ের মতন বাগানে বসেছিল, আর সেই বাগানে ঘুরতে এসেছিল এক বৃদ্ধ আর এক বৃদ্ধা। রাস্তাটা একটু ফাঁকা ছিল। সেই সুযোগে একটা চোর এসে হঠাৎ করে বৃদ্ধের গলার গয়না খুলে নিয়ে পালাচ্ছিল। তারা হঠাৎ থমকে গিয়ে বৃদ্ধটি চোর 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 করে চিৎকার করতে লাগলো। রাস্তাঘাট ফাঁকা থাকায় কেউ এগিয়ে এলো না। দাশু তাদের চিৎকার শুনতে পেরে তাদের কাছে এলো। কি হয়েছে? ওই দেখো, চোরটি গয়না খুলে নিয়ে পালাচ্ছে। দাশু চোরটির পিছনে ছুরি লাগায়, চোরটির হাত থেকে গয়না নিয়ে আসে। এই নিন আপনাদের জিনিস। বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো খুঁজে পাচ্ছি না। এটা ছিল আমার শাশুড়ি মায়ের শেষ স্মৃতি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমাকে কিছু হয়েছে বাবা? তোমাকে খুব বিষণ্ণ আর চিন্তিত দেখাচ্ছি। আমায় বলো, কি হয়েছে? তুমি আমাদের এত বড় উপকার করলে, যদি আমি তোমার জন্য কিছু করতে পারি, বলো বাবা, কি হয়েছে? দাশু তাদেরকে সমস্ত কথা খুলে বলেন। আমার এই অসুস্থ মেয়ে আর বউকে নিয়ে কোথায় যাব ভেবে পাচ্ছি না। এইসব নিয়ে একটু চিন্তিত ছিলাম, তাই আমাকে এমন লাগছে। ও, এই সমস্যা? আমার মনে হয় তোমার সমস্ত সমস্যার সমাধান করতে পারবে আমার ছেলে মস্ত বড় সরকারি অফিসার। তুমি এক কাজ করো, তোমার বউ আর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলো। আমাদের বাড়িটা খুব বড়, তোমাদের থাকতে সেখানে কোনো রকম অসুবিধা হবে। যতদিন না তুমি তোমার বাড়ি ফিরে পাচ্ছ, ততদিন তুমি আমাদের সঙ্গেই থাকবে। বৃদ্ধার কথা মতো দাসুরা বৃদ্ধার বাড়িতে যায়। বাবা আমাকে আপনাদের সমস্ত সমস্যার কথা বলেছেন। আমি হলাম ফুড ইন্সপেক্টর। ওই খাবারের গুণাগুণ বিচার করা হচ্ছে আমার কাজ। বাবার মুখে শুনলাম আপনার ভাই মশলাপাতিতে বিভিন্ন রকম ভেজাল মিশিয়ে বিক্রি করছে। এটা যদি সত্যি হয়, তাহলে আপনার ভাইয়ের ব্যবসা বন্ধ করার দায়িত্ব আমার। হ্যাঁ স্যার, আমি আপনার বাবাকে বলেছি। স্যার, আমি জানতাম না ও এরকম খারাপ মশলা বিক্রি করে।
ও আমাকে কথায় কথায় ভুল করে বলে ফেলেছিল। ও গ্রামবাসীর কাছে আমাকে এতটাই খারাপ বানিয়ে দিয়েছিল যে আমি বললে আমার কথা কেউ বিশ্বাসই করবে না। তারপরে একদিন অফিসার কানুর বাড়িতে পৌঁছে যায়। আমি হলাম ফুড ইন্সপেক্টর, আমি শহর থেকে এসেছি। আমাদের কাছে খবর এসেছে আপনি ভেজাল দেওয়া মশলা বিক্রি করেন। না না স্যার, এ সবই মিথ্যে কথা। আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। আমি এরকম কাজ কখনো করতে পারি না। কে 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 বলেছে আপনাকে? আমাদের কাছে সঠিক প্রমাণ আছে। আপনি কথায় কথায় আপনার দাদার কাছে কথা স্বীকার করেছেন, আর আপনার দাদাই হলো একমাত্র প্রমাণ। আপনাকে আমার সঙ্গে শহরে যেতে হবে। আমাকে অনুমতি দেওয়া হয়েছে আপনাকে অ্যারেস্ট করার জন্য, আর আপনার দোকানটা বন্ধ করে দেওয়ার জন্য। আর আপনাদের বলছি, আপনারা একজন নির্দোষ মানুষকে গ্রাম ছাড়া করা হচ্ছে দেখেও চুপ ছিলেন, আর ইনি আপনাদেরকে ঠকিয়ে ভেজাল মশলা খাইয়ে বড়লোক হচ্ছে। আপনাদের মনে প্রশ্ন আসছে না কিভাবে একজন মুদি দোকানদার কয়েক মাসের মধ্যে এত বড়লোক হয়? আর দাসুও তো একজন মুদি দোকানদার ছিল। সে এত বছর ব্যবসা করেও কেন বড়লোক হতে পারল না? ওনাকে ঠকিয়ে ওনার ভাই সমস্ত ঘর বাড়ি নিজের নামে লিখে নিয়েছে। আপনারা তাও প্রতিবাদ করলেন না। অফিসারের বলা কথাগুলো শুনে গ্রামের সমস্ত মানুষ নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে তারা বড় ভুল করেছে। তারা আবার দাসুকে গ্রামে ফিরে পেতে চায়। অফিসার বাড়িতে এসে দাসুর বাড়ির কাগজ দাসুকে ফিরিয়ে দেয়। আর বলেন, এই নিন, এটা আপনার বাড়ির দলিল, যেটা আপনি সই করে কানুকে দিয়ে এসেছিলেন। আর আজ থেকে সব কিছু দেখে সই করবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি আমার জন্য যা কিছু করলেন তা আমি কোনোদিনও ভুলব না। আমি আপনার বলা সমস্ত কথা মাথায় রাখবো। ভগবান যেন আপনার মঙ্গল করেন। ঠিক আছে, ঠিক আছে, এটা তো আমার কর্তব্য। আপনি বাড়ি ফিরে যান। সমস্ত গ্রামবাসী আপনাদের জন্য অপেক্ষা করছেন।